আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? সবাইকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের বইয়ের অধ্যায় নবম এর আমাদের বাংলাদেশ বিষয়টি আলোচনা করব। এ অধ্যায়ে পাঠ আছে 4টি। বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র, দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র, তৃতীয়টি হচ্ছে বাংলাদেশের নদী, চতুর্থটি হচ্ছে বাংলাদেশের কৃষি ও বন। প্রথমে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র বিষয় সম্পর্কে জেনে নেই। আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এটি এশিয়া মহাদেশে অবস্থিত। প্রশাসনিক কাজ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশে 8টি ভাগে ভাগ করা হয়েছে। এক একটি ভাগকে বিভাগ বলে। চলো এখন দেখি যে তোমাদের বইয়ে পাশের মানচিত্রে বাংলাদেশ সীমানা ও প্রতিবেশী দেশগুলো উল্লেখ করা আছে। এ ধরনের মানচিত্রকে রাজনৈতিক মানচিত্র বলে। তাহলে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম এবং সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। প্রতিটি বিভাগে একটি করে বিভাগীয় শহর আছে। ঢাকা একই সাথে রাজধানী ও বিভাগীয় শহর নামে পরিচিত। এটি দেশের মাঝখানে অবস্থিত। এটি একটি পুরাতন শহর। প্রায় 400 বছর পূর্বে ঢাকা শহর গড়ে উঠেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে দ্বিতীয় পাঠটি রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র, তাহলে আমরা এখন জানবো যে বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র সম্পর্কে। যে মানচিত্রে পাহাড় পর্বত নদ নদী দেখানো হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলে। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এর অধিকাংশ স্থান সমতল। খনিজ সম্পদ, আমাদের দেশে খনিজ সম্পদে সমৃদ্ধ। এদের মধ্যে প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। এই গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আরও নানান ধরনের খনিজ সম্পদ আছে। এগুলোর মধ্যে হচ্ছে কয়লা, চুনাপাথর, চীনামাটি, সিলিকা, কঠিন শিলা ইত্যাদি। এই সম্পদগুলো আমরা প্রাকৃতিকভাবে পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তৃতীয় পাঠটি বাংলাদেশের নদী সম্পর্কে জেনে নেব। আমাদের দেশে অসংখ্য নদী আছে, যার কারণে আমরা সবাই জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। অনেক অনেক নদী আছে বড়, আবার কোনো নদী আছে ছোট। এই নদীগুলো সারা দেশে জালের মতো ছড়িয়ে আছে। নদীগুলোর বিভিন্ন পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়ে ডালুর দিকে বয়ে গেছে। এই নদীগুলো একটি অন্যটির সাথে মিশে বঙ্গোপসাগরে পড়েছে। অসংখ্য নদী আছে বলেই এদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। তোমরা লক্ষ্য করে দেখো যে তোমাদের বইয়ে একটি মানচিত্র দেওয়া আছে। এই মানচিত্রের মধ্যে কয়েকটি নদী উল্লেখ করা আছে। এগুলোর মধ্যে রয়েছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, কর্ণফুলী। বিশেষ করে এই নদীগুলোই বাংলাদেশের সবচেয়ে বড় নদী। এই নদীগুলো বন্যার সময় পলিমাটি বহন করে নিয়ে আসে। পলিমাটি এক ধরনের খাদা। পলিমাটির কারণে আমাদের দেশে মাটি অনেক উর্বর হয়, যার কারণে জমিতে ভালো ফসল ফলে। পানি সম্পদ, বাংলাদেশে যেমন অনেক নদী আছে, তেমনি আছে অসংখ্য খাল, বিল, পুকুর, হাওর ইত্যাদি। এগুলোর মাধ্যমে প্রত্যেক ঋতুতেই আমাদের জমিগুলো পানি পেয়ে থাকে। কৃষিকাজে জমিতে পানি দেওয়াকে সেচ বলে। আমাদের জলাভূমিতে প্রচুর মাছও পাওয়া যায়, যা আমাদের অন্যতম একটি প্রধান খাবার। দেশের দক্ষিণে সমুদ্র উপকূলে চিংড়ি চাষ করা হয়। চিংড়ি বিদেশে রপ্তানি করে দেশে অনেক বৈদেশিক মুদ্রা আয় করা হয়। আমরা নদীগুলোকে যাতায়াত ও যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি।
শিক্ষার্থীরা এই অধ্যায়ে যে সর্বশেষ পাঠটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের কৃষি ও বন। এখন আমরা বাংলাদেশের কৃষি ও বন সম্পর্কে ধারণা লাভ করব। বাংলাদেশের প্রধান কৃষিজ সম্পদ হলো ধান, পাট এবং চা। দেশের সব অঞ্চলেই ধান জন্মে। পাট ও চা অর্থকরী ফসল। এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত করা হয়। এছাড়া আমাদের দেশে গম, সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি, মশলা ইত্যাদি উৎপন্ন হয়। বাংলাদেশে খুব বেশি বনজ সম্পদ নেই, তাই আমাদের যা আছে তা আরও ভালোভাবে সংরক্ষণ করতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। বাংলাদেশে মূলত 3 ধরনের এলাকা বনভূমি আছে। প্রথম এলাকাটি হলো পাহাড়ি বনভূমি। পাহাড়ি বনভূমি দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের গাছ, বাঁশ ও বেত জন্মে। পাহাড়ি বনে হাতি, বানর ও বন্য শুয়োর আছে। হলো শালবন। শালবন দেশে মধুপুর, বাওয়াল ও বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। শালকাঠ গড় ও বৈদ্যুতিক তারের খুঁটি হিসাবে ব্যবহৃত হয়। শাল ছাড়াও এখানে অন্যান্য কাঠ ও ফলের গাছ আছে। তৃতীয় এলাকাটি হলো সুন্দরবন। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে খুলনা বিভাগে অবস্থিত। এখানে সুন্দরী, গেওয়া, গুলপাতা, খেওড়া ইত্যাদি জন্মে। সুন্দরবনে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানান ধরনের পশু বাস করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এপার থেকে আমরা আজকে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেছি সেগুলো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র সম্পর্কে, বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র সম্পর্কে, বাংলাদেশের নদী সম্পর্কে, বাংলাদেশের কৃষি ও বন সম্পর্কে। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।